কিন্তু জীবনের মতো মৃত্যুটাও সুনিশ্চিত সত্য। জীবন মানে কি বাছা? একের পর এক ঘটনা পেছনে ফেলে এগিয়ে যাওয়া। এই আমাকেই দেখো, কতটা খুশি আজ আমি। কোনো কিছুরই অভাব নেই আমার। কিন্তু আসলে কি আমার জিনিস ওসব? না। গভীরভাবে ভাবো, বুঝতে পারবে মুহূর্তের চিঠিটাই সম্বল কেবল। এছাড়া আর কোনো কিছুর উপরই খাটাতে পারি না নিজের কর্তৃত্ব। কারণ বাকি সব ঘটে ঈশ্বরের ইচ্ছে। কিছু বলল না রুপার্ট। খানিক আগে দেখা দৃশ্যগুলোর অংশ মনে হচ্ছে মায়ের কথাগুলোকে। কেলেরার মৃত্যুর পর ঠিক এভাবেই বুঝিয়েছিলেন ওকে মহিলা। তখন থেকেই ধর্ম, কর্ম আর আত্মসংযমে নিজেকে নিয়োজিত রেখেছে রুপার্ট। কিন্তু আজ হঠাৎ এমন গুরুগম্ভীর বিষয়ের অবতারণা কেন? কি চমৎকার হাসি খুশি সবাই। পার্থিব দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, ক্ষোভ কিংবা হতাশা কোনো কিছুই যেন স্পর্শ করতে পারে না ওদের। দিকের সঙ্গে মঞ্চে নাচছে এডিথ। কাঁধের আঘাত সত্ত্বেও বেশ স্বচ্ছন্দ ও আফসোস হচ্ছে রুপার্টের। নানান কাজে সময় ব্যয় করেছে ও, কিন্তু প্রয়োজনীয় নাচটা আর শেখা হয়ে উঠল না। পাশের চার্চ থেকে বেজে উঠল মধ্যরাতের ঘণ্টা। গান বাজনার আওয়াজ ছাপিয়ে ওঠা ঘণ্টাধ্বনি ঘোষণা দিল শুরু হয়ে গেছে নতুন বছর। নাচ থামিয়ে ধীর কদমে এগিয়ে এলো এডিথ। রুপার্টের মনে হলো রাজকীয় ভঙ্গিতে বাতাস কেটে এগিয়ে আসছে একটা রাজহাঁস। মিষ্টি হেসে নিচু কণ্ঠে বলল ও রুপার্টকে, খুশি হওয়ার মতো একটা উপলক্ষ দিয়েছে আজ। প্রার্থনা করি নতুন বছরটা হাসি আনন্দে কাটুক তোমার। আনন্দ আর অভিনন্দনের হুল্লোড়ে কারো কানেই যায়নি এডিথের কথাগুলো। তবে শুনতে না পেলেও দৃশ্যটা নজর এড়ায়নি মিসেস উলারসের। সত্যি বলতে খানিকটা উদ্বেগের সঙ্গেই দেখলেন তিনি ওদের। ওসিলা খুঁজতে লাগলেন হলরুম থেকে বেরোনোর। একরকম বাকহারা হয়ে গেছে রুপার্ট। কি বলবে বুঝে না পেয়ে মাথা নাড়ল কেবল। তারপর কথা খুঁজে পেয়ে বলল, ধন্যবাদ ধন্যবাদ। ওকে এভাবে অপ্রস্তুত হতে দেখে মজা পেল এডিথ। মুখে স্মিত হাসি। ভাবল ডিক হলে কত সুন্দরভাবেই না সামাল দিত পরিস্থিতি। ওই দেখো, বলল ও। ওঠার প্রস্তুতি নিচ্ছেন খালাম্মা। তুমিও নিশ্চয় যাবে ওর সঙ্গে। যাও তবে। আমিও আর থাকছি না বেশিক্ষণ, ক্লান্তি লাগছে। লন্ডনে দেখা হওয়ার অপেক্ষায় দিন গুনব। শুভরাত্রি। 11। রুপার্ট, একটু ধরো তো আমাকে, ঘরে গিয়ে শুয়ে পড়ব, বললেন মিসেস উলারস। এই তো মা, ধরছি। তবে অপেক্ষা করো আর একটু, সকালেই তো চলে যাচ্ছি। বিদায় নিয়ে আসি লেডি ডেভানের কাছ থেকে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভদ্রমহিলা। এডিথের সঙ্গে সম্পর্কের সূচনা হয়ে থাকলে চলে যাওয়ার কথা নয় রুপার্টের। ঠিক আছে, যা, বললেন তিনি। অপেক্ষা করছি আমি হলঘরের শেষ মাথায়। সামান্য উঁচু এক ডায়াসের উপর বসে আছেন তাবিথা। হিটারের তাপের সামান্যই পৌঁছয় এখানে। তবে ঠান্ডায় নাকি বেশি ভালো লাগে লেডি ডেভানের। হলঘরে উপস্থিত লোকজনের হাস্য কৌতুক স্পর্শ করছে না তাকে। তাকিয়ে রয়েছে শূন্য দৃষ্টিতে। ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে বিদায় জানাচ্ছে পুরাতন বছরকে, আর অনাগত সময়ের জন্য শক্তি প্রার্থনা করছেন দয়াময় ঈশ্বরের কাছে। কালো পোশাক আর সোনালি চুলের ফ্রেমে রীতিমতো রাজকীয় দেখাচ্ছে ফর্সার চেহারাটা। দেখতে পেলেন রুপার্টকে। জার্মান টানে বললেন, আহ, আপনি? আনন্দ হুল্লোড় সেরে একাকী এই জার্মান ফ্রাউকে স্মরণ করার মতো সৌজন্যবোধ সম্পন্ন মানুষ এক আপনিই আছেন। খানিক ইতস্তত করে বলল রুপার্ট,
আসলে এসেছি বিদায় নিতে। কাল সকালে শহরে যেতে হবে আমাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন রুপার্টকে তাবিথা। বুঝলাম, দুঃখের গল্প বলে চলে যেতে বাধ্য করছি আপনাকে। এও বুঝতে পারছি এর বেশি কিছু আশা করা যায় না দুঃখের এই আস্তা কুর থেকে। না না, ওসব কিছু নয়। একজনের সঙ্গে দেখা করব বলে কথা দেয়া ছিল আগে থেকেই। এখানকার লোকদের মতো মিথ্যে বলতে পারেন না আপনি। স্পষ্ট দেখতে পাচ্ছি অন্য কোনো কারণ রয়েছে যেটা খোলসা করতে চাইছেন না, তবু অনুমান করতে পারি। বদমাস ডিকটার কারণে, তাই না? নাকি ধরা পড়েছেন এডিথের মায়াজালে? আপনার সঙ্গেও খেলতে শুরু করেছে নাকি মেয়েটা? খুব সাবধান রুপার্ট, খুবই ভয়ঙ্কর কিন্তু। হিজ লর্ডশিপের মতো এই মেয়েও অনেক ঝামেলার কারণ হবে আপনার। ভীষণ রেগে গেল রুপার্ট। সরাসরি তাকালো তাবিথার দিকে। অবাক হয়ে লক্ষ্য করল আবেগের কোনো চিহ্নই নেই মহিলার চেহারায়। রাগটা পড়ে গেল রুপার্টের। আপাদ মস্তক কাঁপিয়ে দিল ওকে ভয়ের একটা শীতল ধারা। ভালো করেই বুঝতে পারছে অন্তর্দৃষ্টি রয়েছে মহিলার। চরম ধর্মভীরতাই সম্ভবত এই ক্ষমতার উৎস। মন্তব্য করল, শক্ত মানুষ আপনি লেডি। কারো সম্বন্ধে কঠিন কথা বলতে বাধে না আপনার। দীর্ঘশ্বাস ফেললেন তাবিথা। ঠিকই বলেছেন, এটাই আমার ধাত। বিদায় রুপার্ট। সম্ভবত আর খুব একটা দেখা সাক্ষাৎ হবে না আমাদের, তবে জানবেন সবসময়ই স্বাগত আপনি এখানে। আলতো হাতে কর্মদন করে ফিরে এলো রুপার্ট। মাকে নিয়ে চলল ওর কামরায়। সিঁড়ি ভাঙতে পারেন না বলে নিচতলার একটা ঘর দেয়া হয়েছে মিসেস উলারসকে। মাকে চেয়ারে বসিয়ে ফায়ারপ্লেসের আগুনটা বাড়িয়ে দিল রুপার্ট। বসলো তার পাশে। একটু কথা ছিল মা। ইতস্তত কণ্ঠটা শুনেই সতর্ক ভাবটা ফিরে এলো মহিলার মনে। বলে ফেল রুপার্ট, অমন করে তাকিও না মা। খারাপ কিচ্ছু হয়নি, বরং উল্টোটা দারুণ খুশি আজ আমি। সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব এডিথকে। বাগদানও করে ফেলেছি ওর সঙ্গে। এখন তোমার আশীর্বাদ চাই আমরা। তোমার মাথার উপর সবসময় ছায়া হয়ে রয়েছে আমার আশীর্বাদ। চেয়ারে হেলান দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন মিসেস উলারস। তবে বলতে বাধ্য হচ্ছি, ভীষণ অবাক হয়েছি আমি। কেন মা? কেউই তো কিছু জানালো না আমাকে। তাছাড়া সবসময় এডিথকে দেখেছি ডিক লারমারের সাহচর্যে। কখনোই কারো পরোয়া করতে দেখিনি মেয়েটাকে। অথচ তুমি বলছো? এডিথের সঙ্গে কথা হয়েছে আমার, সহাস্যে বলল রুপার্ট। বলেছে ডিকের সঙ্গে কখনোই কোনো সম্পর্ক ছিল না ওর, বরং ডিকই ওর পেছনে লেগেছিল সব সময়। নিজের অতীতের কথা মনে পড়ে গেল মিসেস উলারসের। এক লোক, তাকে যার পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না, তা সত্ত্বেও খুবই পছন্দ করতেন ছেলেটাকে। স্মিথ হেসে বললেন, ভালো লাগা কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে মনের কথাটা সবসময় সরাসরি প্রকাশ করে না মেয়েরা, বরঞ্চ বেশিরভাগ সময়ই ওদের মুখ থেকে বের হয় উল্টো কথা। হয়তো তাই। কিন্তু তেমন কোনো সম্পর্ক যদি থেকেও থাকে, অনেক আগেই মৃত্যু হয়েছে সেটার। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন রুপার্টের মা। সচেতন রইলেন। অনুভূতির সামান্যতমও যেন ধরতে না পারে পুত্র। খুশি হলাম শুনে, বললেন তিনি। হয়তো আমারই ভুল এটা। মিষ্টি মেয়ে এডিথ, দারুণ বুদ্ধিমতী আর ধৈর্যশীল বিবেচনাবোধ রয়েছে ওর, রয়েছে পর্যবেক্ষণ শক্তি। এমন মেয়েকে স্ত্রী হিসেবে পেলে ভাগ্যবান ভাবতেই পারো নিজেকে। আশা করি ভালো বউ হবে ও, আর তুমিও হবে দায়িত্ববান স্বামী। আশীর্বাদ রইল আমার। রুপার্টের মনে হলো কিছু একটা লুকিয়ে যাচ্ছেন আম্মু। সপ্ত গুণের কথা বললে, খারাপ কিছু জানা থাকলে সেটাও বলো। যদিও খারাপ কিছু এখনও চোখে পড়েনি আমার। হ্যাঁ বলছি, দু একটা বিষয় জানা থাকা ভালো, কাজে দেবে আখেরে। মনে রেখো, একটা মেয়ে এডিথ, আর 10টা সাধারণ মেয়ের মতোই ও দুর্বল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি। প্রার্থনা করি কখনো যেন অসুস্থ না হয়ে পড়ো। দেখেছি তো, ভালো সেবিকা নয় ও।
অসুস্থতা, বিকলাঙ্গতা এসব সইতে পারে না একেবারেই। একবার এক জায়গায় যাচ্ছিল আমার সঙ্গে। পথে পঙ্গু এক লোককে দেখে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঘৃণায়। এও জানি আমার সামনে আসাটাও পছন্দ নয় ওর। স্টকের কারণে প্রায় অচল হয়ে গেছি কিনা। বুঝলাম। তবে কিনা স্বাভাবিকভাবেই এক একজনের ভালো লাগা খারাপ লাগা এক এক রকম। আর কিছু বলবে মা? হ্যাঁ, আরেকটা বিষয়, অস্বস্তির সঙ্গে বললেন মিসেস উলারস। লর্ড ডেভানের প্রতিও ভীষণ অনুরক্ত মেয়েটা। আত্মীয়তার সম্পর্ক যেহেতু রয়েছে, কারো প্রতি ঝোঁক কিছুটা বেশি থাকতেই পারে। এটাও অস্বাভাবিক নয়। তাছাড়া লর্ড ডেভান বরাবরই সদয় ওর প্রতি। ব্যাপারটা কৃতজ্ঞবোধও হতে পারে। কেবল কৃতজ্ঞতা নয়, সহমর্মিতারও বন্ধন রয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এডিথের অভিভাবক ছিল লর্ড ডেভান। বহন করেছে মেয়েটার যাবতীয় ব্যয়ভার। মানসিক ও চরিত্রগত মিল রয়েছে ওদের, এমনকি চেহারায়ও। মনে মনে দুজনের তুলনা করল রুপার্ট। একজন প্রস্ফুটিত পদ্ম হলে আরেকজন যেন কালের আঘাতে ক্ষয়ে যাওয়া দরজার পাল্লা। সূক্ষ্ম রসবোধ আর ধৈর্য রয়েছে এডিথের। অন্যদিকে প্রতিপক্ষকে তুলোধুনো করে ছিঁড়ে খুঁড়ে ফেলাটা হচ্ছে লর্ডের মজ্জাগত বদভ্যাস। কই, সামান্যতম মিলও তো দেখতে পাচ্ছি না আমি, বলল ও। সবটাই তোমার সন্দেহ মা। এক মুহূর্ত ইতস্তত করলেন মহিলা। ঠিকই বলছো বোধ হয়। তবে মাঝে মধ্যে চার্চে যেতে বলো ওকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কারো তো কোনো ক্ষতি হতে পারে না। নিজের মেয়ের মতোই দেখি আমি এডিথকে। এবার বাজাও বেলটা, ডাক দাও চাকরানিকে। ডাকছি মা। খেয়াল আছে তো, সকালেই চলে যাব আমি। এডিথের সঙ্গে কথা বলবে তো যাওয়ার পর? বলবো না কেন, অবশ্যই বলবো। ও আমার সঙ্গে কথা বললে আমিই বা বলবো না কেন? কিন্তু চলে যাচ্ছ কেন? উত্তরটা আর দেয়া হলো না। চলে এসেছে মেইড। শুতে যাওয়ার আগে অভ্যাস মতো প্রার্থনায় বসলেন মিসেস উলারস। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় কেন যেন কু ডাকছে তার মনটা। কিন্তু মনে হলো কোথাও গিয়ে যেন পৌঁছলো না প্রার্থনাটা। অস্বস্তি আরও বেড়ে গেল তার। এডিথের সম্বন্ধে মন খুলে কথা বলতে পারেননি রুপার্টের সঙ্গে। বলতে পারেনি যে মোটেই বিশ্বাস করেন না মাত্রা অতিরিক্ত আত্মসচেতন ধর্মহীনা মেয়েটাকে। ভালোবেসে নয়, বরং রুপার্টকে ও বিয়ে করবে নিকট ভবিষ্যতে। সে লর্ড ডেভানের জায়গায় পিয়ার হবে বলে। তাছাড়া উলারস বংশেরই মেয়ে এডিথ। চরিত্রহীনতা মজ্জাগত স্বভাব তাদের। এমনকি রুপার্টও এর ব্যতিক্রম নয়। প্রমাণ তারুণ্যেই দিয়েছে ও। যদিও কঠোর আত্মসংযমের ফলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে নিজের উপরে, কিন্তু কোনো ধরনের সংযম সাধনার ধারে কাছেও নেই এডিথ। 12 আধ ঘন্টা হয় মাকে নিয়ে হলঘর ত্যাগ করতে দেখেছে রুপার্টকে। চলে গেছে ঢিকো। কাজেই মনে হলো এডিথের এবার নির্বিবাদে সরে যেতে পারবে এখান থেকে। বেরিয়ে গেল। কপাল খারাপ। লাইব্রেরিতে ওত পেতে দাঁড়িয়েছিল ডিক। দরজার সামনে আসতেই ডাকলো ওকে। দেখে যাও তো তোমার জিনিস কিনা এটা। সরল বিশ্বাসে লাইব্রেরির ভেতরে ঢুকলো এডিথ। কই, কোথায়? দরজাটা লাগিয়ে দিল ডিক। সত্যি করে বলো তো, আংটি কেন তোমার হাতে? সকালেই তো দেখলাম ওটা আমাদের ফ্যামিলি হিরোর আঙুলে। রাগ হলেও এডিথের হিসাবি মস্তিষ্ক বলল ওকে সব কিছু চুকিয়ে ফেলার এটাই মোক্ষম সুযোগ। সে কি অভিনয় করছে? বলিনি তোমাকে? বলতেই বা হবে কেন? একটা মেয়ের হাতে যে কারণে আংটি ওঠে, আমারও তাই। বাগদান হয়েছে রুপার্টের সঙ্গে। সঙ্গে সঙ্গে কাগজের মতো সাদা হয়ে গেল ডিকের চেহারা। মিথ্যে বলছো। ওহো, বছরের পর বছর আশায় থেকেছি নিজেকে শোধরাবে তুমি, পারোনি। একের পর এক সুযোগ হারিয়েছি তোমার জন্য অপেক্ষায় থেকে। আয়নার সামনে দাঁড়াও এখন, নিজেকে প্রশ্ন করো, কে তুমি? আমি দিয়ে দিচ্ছি উত্তরটা। লর্ড ডেভানের হাতের পুতুল। আজ পর্যন্ত দুর্বল ছিলাম তোমার প্রতি,
কিন্তু বিকেলে ঘটনার পর উঠে গেছে তোমার উপর থেকে, মন উঠে গেছে তোমার উপর থেকে। পথ ছাড়ো, যেতে দাও আমাকে। চাইলে বিদায়ও বলতে পারো। আর মানে হয় না ভনিতার। সরাসরি আক্রমণে গেল ডিক। ও বুঝেছি, রুপার্ট পিয়ার হবে, এটাই ওর প্রতি তোমার আগ্রহের কারণ। এমন একজনের হাতে তুলে দিচ্ছ নিজেকে যে পরোয়াই করে না এসবের। প্রতিবাদ করো না। আমার মতো তুমিও ভালো করেই জানো কথাটা। ধার্মিক ওই গবেটটাকে ঘৃণা করি আমি। তবে ওর জন্য দুঃখিত, কারণ সুখ ও কখনোই পাবে না। কথা শেষ হয়েছে তোমার? শান্ত কণ্ঠে জানতে চাইল এরিট। এখনও নয়। রুপার্টের মতো সাধু নই আমি। 10-20টা জঙ্গলি মারিনি সুদানে। মেডালেরও সরাসরি নেই পোশাকে। চলি, ডেভানের পয়সায় সবই মানলাম। কিন্তু কোনো বাগদানের হুর তুমি? কোন বাগদানের হুর তুমি? চলো, কার পয়সায়, কার টাকায় কেনা গায়ের দামে পোশাক আর মূল্যবান নেকলেস? সবার মতো তোমারও জানা উত্তরটা। তবে আর 10টা সাধারণ মেয়ের মতো আমার ভাগ্যেও আসতে চলেছে পরিবর্তন। মর্যাদা ও সম্মানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি আমি। জেনে রেখো, বিয়েটা হবে লর্ড ডেভানের প্রত্যক্ষ ইচ্ছে। ঈশ্বর, প্রতিশোধের নেশায় রুপার্টের উপর লেলিয়ে দিল তোমাকে। আচ্ছা এডিথ, একবারও কি মনে হয়নি তোমার আজ যা হয়েছি সবই তোমার কারণে? চাইলেই বিয়ে করতে পারতে আমাকে, করনি। চাইলেই পারতে কাছে টানতে, শোধরাতে। কিন্তু সবসময়ই নিজের উচ্চাকাঙ্ক্ষার দিকে নজর ছিল তোমার। একবার তো বলেছিলে ভালোবাসো আমাকে। না। ডিকের মুখের কথা কেড়ে নিল এডিথ। কখনো বলিনি অমন কিছু। হয়তো আকৃষ্ট হয়েছিলাম তোমার প্রতি। ভালো করেই জানো দুটো এক জিনিস নয়। আমি শুধু জানি আমার মতো লোকেরা সেটাই বিশ্বাস করে যেটা চোখে দেখে তারা। কখনোই তোমার কাছে যাওয়ার সুযোগ দাওনি আমাকে, বরং খেলা করেছ আমায় নিয়ে। কাছে আসতে বলেও পর মুহূর্তে সরিয়ে দিয়েছ দূরে। বিয়ে যদি করতে তো বুঝতে পারতে বদলাতে পারি কি না। কিন্তু আমাকে বিয়ে করলে তো সম্পদের পাহাড় পাবে না তুমি। লোকে বলে তুমি নাকি কাপুরুষ। মানতাম না আমি, কিন্তু নিজেই আজ প্রমাণ করে দিলে ওদের কথাই সত্যি। বারংবার তোমার ফেরার অপেক্ষায় থেকেছি আমি। ধৈর্য ধরে ভেবেছি এবারই হয়তো বদলাবে তুমি। হয়নি। তার চারিত্রিক ত্রুটি যদি সংশোধন করতে না পারো, তা চারিত্রিক ত্রুটি হয়নি তা চারিত্রিক ত্রুটি যদি সংশোধন করতে না পারো, কেন সুযোগ দেব তোমাকে? ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি। তোমার মুরদ কতটুকু অনেক আগেই বোঝা হয়ে গেছে আমার। আর কিছু বলার নেই। তুমি তোমার পথে যাও, আমাকে যেতে দাও আমার পথে। হ্যাঁ, দেবত্ব বটেই। তবে তার আগে, কিছু বুঝে ওঠার আগেই এরিথকে চেপে ধরে ঝপ করে ওর ঠোঁটে চুমো খেলো ডিক। আর কখনো আমাকে ছোঁয়ার চেষ্টা করেছ তো? নিচু গলায় হিসহিস করে উঠল মেয়েটা। সোজা রুপার্টকে বলে দেব আমি। আমার ধারণা খুন করে ফেলবে ও তোমাকে। দরজা ছাড়ো এখন, নয়তো বেল বাজিয়ে ডাকছি রুপার্টকে। নিঃশব্দে সরে দাঁড়ালো ডিক। লাইব্রেরি থেকে বেরিয়ে গেল এডিথ। ঘরে এসে ওর মনে হলো এত রাতে ডিকের সঙ্গে ওকে দেখে ফেললো না তো কেউ। এমনকি ছোকরা নিজেও কারো কানে তুলে দিতে পারে, এটা স্বভাব ভালো নয় ওর। সেজন্য ঠিক করলো চিঠি লিখবে রুপার্টকে। চিঠির সঙ্গে দেবে লিলি ফুল। তাহলেই বুঝে নেবে রুপার্ট ফুল আনতেই গিয়েছিল ও। 13। এডিথ আর রুপার্টের বিয়ের দিন ধার্য হয়েছে 13ই এপ্রিল, শুক্রবার। আরও আগে অনুষ্ঠানটা সারার ইচ্ছে থাকলেও উপায় ছিল না কোনো। ঝামেলা করছিল লর্ড ডেভানের কয়লা খনির লোকজন। মিটমাট করার জন্য লম্বা সময় ল্যাঙ্কাশায়ার থাকতে হয়েছে তাকে। ফলে এগিয়ে আনা যায়নি বিয়েটা। অনুষ্ঠান হবে লর্ড ডেভানের বাড়িতে। আনন্দের আতিশয্যে হবু স্ত্রীকে সারাক্ষণ চোখে চোখে রাখছে রুপার্ট।
বেচারা বুঝতেও পারছে না এতে করে বিরক্তির চরমে পৌঁছে যাচ্ছে এরিত, কিন্তু সুচারুভাবে চালিয়ে যাচ্ছে অভিনয়। হাসছে রূপাটের হাসির জবাবে, দৃষ্টির বদলে ফিরিয়ে দিচ্ছে প্রেমময় চাউনি। শঙ্কা ভুলেছেন রূপাটের জননীয়, সন্তানের হাসি মুখ দেখে খুশি। সামনে মস্করা করে যাচ্ছেন ছেলেকে নিয়ে। বিয়ে উপলক্ষে গ্রাস ভেনর স্কোয়ারে ডিনারের দাওয়াত পেয়েছে হবু বর বধূ। এড়ানোর উপায় নেই, কাজেই নিমন্ত্রণ রক্ষা করল দুজনে। রূপাটের কথায় বসল ওরা কোণের দিকের একটা টেবিলে, কিন্তু হঠাৎই সেখানে হাজির হলেন লর্ড ডেভান। ওদের উপর নজর পড়তেই অনাবিল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল মুখটা। হাত নেড়ে দৃষ্টি আকর্ষণ করলেন সবার। ওঠো রূপাট, বলল এডিথ। হাসছে লোকে আমাদের দিকে তাকিয়ে, হাসুক, গম্ভীর কণ্ঠ রূপার্টের। তবে দাঁড়াতে বাধ্য হলো সবার সহাস্য করতালি আর এডিথের তাগাদায়। রূপার্টকে অপ্রস্তুত হতে দেখে দারুণ মজা পাচ্ছে ডিক। 32 দন্ত বিকশিত হতে দেখা গেল আরও কয়েকজনের। একজনকে তো প্রশ্নই করে বসল রূপার্ট, কি দেখে এত মজা পাচ্ছে সে? বলা বাহুল্য জবাব পেল না। তবে জবাবটা দিলেন লেডি ডেভান। হাসছে কারণ বাগদত্তাকে নিয়ে একা বসেছেন আপনি। তবে এতে কোনো সমস্যা দেখি না আমি, বরং আমার দৃষ্টিতে এটাই সঠিক কাজ। বড় কঠিন কথা বলে ফেলেছে আমার স্ত্রী, বললেন লর্ড ডেভান। ওসব কিছু নয় রূপার্ট, খুশিতে হাসছে ওরা। হাসি আর কৌতুকে অভিনন্দন জানাচ্ছি আমরা তোমাদের। এরপর কিছু কৌতুক করলেন লর্ড, কান গরম করে দেওয়ার মতো ওগুলোর দু একটা। স্বামীকে কপট ধমক লাগালেন লেডি ডেভান। বেচারাদের লজ্জা দিচ্ছ জর্জ। হিতে বিপরীত হলো এতে, উল্টো দর্শকদের কৌতুকের লক্ষ্যে পরিণত হলেন বেচারি। বাগদান প্রকাশ্যে ঘোষণার পর থেকে পরস্পরকে এড়িয়ে চলছে ডিক আর রুপার্ট। তবে সহজে ছেড়ে দেওয়ার বান্দা নয় ডিক লারমার। যা ভয় করেছিল এডিথ তাই হলো। প্রকাশ্যে ঝগড়া হয়ে গেল দুজনের। আগেই বলা হয়েছে, পাবলিক ইলেকশনে দাঁড় করানো হয়েছে ডিক লারমারকে। নির্বাচন সন্নিকটে। এ সময় একটা পাবলিক মিটিংয়ে অংশ নিতে অনুরোধ করা হলো রুপার্টকে। প্রথমেই সাপ মানা করে দিল ও, পরে যখন অনুরোধটা এলো এডিটের তরফ থেকে হতে হলো রাজি। মিটিংয়ে গিয়ে দেখা গেল ডিকের সমর্থক যেমন রয়েছে ওখানে, তেমনি রয়েছে প্রতিপক্ষের সমর্থকও। তবে প্রমাণ হলো যে খুবই ভালো বক্তা ডিক, কথার জাদুতে ঘায়েল করতে সক্ষম প্রতিপক্ষকে। ওর পর বক্তৃতা দিল স্থানীয় এক সংসদ সদস্য, দীর্ঘদিন যাবৎ জিতে আসছে নির্বাচনে। এরপর বক্তব্য রাখল আরও কয়েকজন। তারপরই ডাক পড়ল রুপার্টের। উপস্থাপক বলল, এক রাতের জন্য অনেক হয়েছে রাজনীতির কথা, এক্সাইটিং কিছু শুনতে চায় এবার ওরা। ফ্যাকাশে মুখে মঞ্চে এলো রুপার্ট, এমনভাবে নিজের গল্প বলল যে ভিক্টোরি ক্রস পাওনা ওর হতেই পারে না। বলা বাহুল্য, এমন টিমে তেতালা গল্প পছন্দ করল না জনতা, ওদের চাই উত্তেজনার খোরাক। আরেক সমরনায়ক গর্ডনের নাম ধরে চেঁচাতে লাগলো ওরা। রুপার্টের চোখেও নায়ক এই গর্ডন। শুরু করলো লোকটার গল্প, কিভাবে তাকে উদ্ধারের কারাভ্যানে যুক্ত হলো ও, সময় মতো সাহায্য না পৌঁছানোয় কি ঘটেছিল। শেষে আবৃত্তি করলো পছন্দের দুটো লাইন, আবৃত্তি করল কবিতার পছন্দের কবিতার দুটো লাইন, যার সরল অর্থ হচ্ছে, দুঃখী আর অসহায়ের জন্য কখনোই সাহায্য আসে না সময় মতো। এই হাড়ুমার্কা গল্প যে কোনো কাজেই লাগছে না ডিকের, সে কথা বেমালুম ভুলে গেছে ও। রুপার্টের বক্তৃতা শুনে কপালে উঠেছে ডিকের প্রতিনিধির চোখ। শঙ্কিত চিত্রে মন্তব্য করে বসল, নির্বাচনের তরুণীটা দেখছি না ডুবে ছাড়বে না কর্নেল। নির্বাচনের তরুণীটা দেখছি না ডুবিয়ে ছাড়বেন না কর্নেল। এডিটেরও ততক্ষণে হাত উঠে গেছে মাথায়। ব্যাস, আর যায় কোথায়। মঞ্চ থেকে ফিরতেই রুপার্টের উপর হামলে পড়ল ডিক। ধুমধাম দুটো ঘুষি বসিয়ে দিল গায়ে, সঙ্গে কটুক কাতব্য।
ঘুষিতে পাহাড় টলল না বটে, কিন্তু অপমানিত কম হয়নি রূপার। সইবে কেন ও? হামলাকারীর কাঁধে ৮২ চিক্কা বসিয়ে দিল সেও। শক্তিশালী ঘুষিতে পাক খেয়ে চেয়ারে পড়ে গেল ডিক। ঘটনাটা জানতে পেরে বিমালন্দে উদ্ভাসিত হলো লর্ড ডেভানের মুখ চোখ। যদিও ডিকের পরাজয় মানে তারই টাকার শ্রদ্ধা। অবশ্য পয়সা ছড়িয়ে ১৩ ভোটের ব্যবধানে জিতিয়ে দিলেন তিনি ডিককে। একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে দিল এ ঘটনা, অনভিজ্ঞ লোককে কখনোই আনা উচিত নয় নির্বাচনের প্রচারণায়। মাথা ঠান্ডা হলে রুপার্টও বুঝতে পারল ক্ষণিকের উত্তেজনায় যা বলেছে ও গর্ডনকে নিয়ে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিক। ক্ষমা চেয়ে চিঠি লিখল ও লারমারকে। বলে দিল, তোমার ইমেজের উন্নতি হবে বলে মনে করলে পত্রিকাতেও ছাপিয়ে দিতে পারো চিঠিটা। না, তা করল না ডিক, বরং পাল্টা চিঠি লিখে জানালো ভুলটা আসলে ওরই বুঝতে পারা উচিত ছিল কতটা সততার সঙ্গে জীবনযাপন করে সৈনিকরা। চটুলতা বা লোক রঞ্জনের স্বভাব নয় ওদের, বুঝতে পারার কথা নয় রাজনৈতিক ঘোর প্যাঁচো। আপাতত দৃষ্টিতে এখানেই শেষ হয়ে গেল ঘটনাটা। ১৪ এপ্রিল সমর দপ্তরের বারান্দায় লর্ড সাউথউইকের সঙ্গে কথা বলছে ডিক। কপাল দেখুন, বলছেন সাউথউইক, এমন একটা কাজ পড়েছে আমাদের হাতে যেটার জন্য উপযুক্ত মানুষটি হচ্ছেন কর্নেল উলারস। অথচ ঠিক এখনই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কাজটা কি জানতে চাইল ডিক। সিক্রেট সার্ভিসের কাজ এটা, বিস্তারিত বলার অনুমতি নেই। এটুকু বলতে পারি, মিশরের ওয়াদি হালফা নিবাসী অসভ্য আরবদের সঙ্গে কাজ করতে হবে। সেজন্য ওই এলাকা এবং ওখানকার লোকজন সম্বন্ধে ভালো ধারণা রাখে এমন লোক প্রয়োজন। এ কাজের জন্য রুপার্টের চাইতে ভালো কেউ হাতের কাছে নেই। ওর সঙ্গে কথা বলতে বলা হয়েছে আমাকে, কিন্তু ওদেরকে জানিয়ে দিয়েছি পরিস্থিতিটা। কাজটা নিলে কবে নাগাদ রওনা হতে হবে ওকে? যত তাড়াতাড়ি সম্ভব। ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় চাপতে হবে ব্রিন্দিসি মেইল ট্রেনে। কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই, কর্নেল উলারসর জন্য বিরাট সুযোগ এটা। কূটবুদ্ধি মাথা চারা দিয়ে উঠল ডিকের। আচ্ছা, কবে নাগাদ ফিরতে পারবে ও মিশন থেকে? মাস ৩ মধ্যেই। তবে মিশনটা খুবই ঝুঁকিপূর্ণ, কি হয় বলা যায় না। সেজন্যই দরকার শক্ত নার্ভের একজনকে। এখানেই চলে আসছে কর্নেলের প্রসঙ্গ। ঝুঁকি নিতে পছন্দ করে আমাদের রুপার। বলে কি কথা বলুন ওর সঙ্গে, রাজি হয়েও যেতে পারে। বেশ, আপনি যখন বলছেন। আচ্ছা, কর্নেল এখন কোথায় আছেন বলতে পারেন? ঠিকানা দিল ডিক। তারপর কি মনে হতে বলল, লর্ড ডেভানকেও তার করে জানিয়ে দেয়া উচিত বিষয়টা। আরেকদিকে রওনা হতে যাচ্ছে আন্ডার সেক্রেটারি। ডাক দিল ও পেছন থেকে। আমাদের এই কথোপকথনটা যদি গোপন রাখেন বড় একটা উপকার হবে আমার। কর্নেলের হবু স্ত্রী জানতে পারলে ঝামেলা পাকাতে পারে। বেশ তো, কথা দিলেন সাউথউইক। দেখতে পেলেন না? কুটিল হাসি ফুটে উঠল ডিকের মুখে। মনে মনে বলছে ও, গোপন মিশনের সুদান গিয়ে গর্ডনই ফিরতে পারেনি। তুমি কোন স্যার? ১৫ ওই দিন বিকেল। মায়ের বাসা থেকে বেরিয়েছে রুপার্ট। উদ্দেশ্য গ্রাসভেনর স্কোয়ারে দেখা করবে এডিথের সঙ্গে। ঠিক তখনই গেটের সামনে উদয় হলো এক বার্তাবাহক। একটা টেলিগ্রাম ধরিয়ে দিল হাতে। তাতে লেখা, এখনই চলে এসো সমর দপ্তরে, অত্যন্ত জরুরি বিষয়। ৫টা পর্যন্ত অফিসে আসি। সাউথউইক। অবাক হলো রুপার্ট। কি দরকার ওকে আন্ডার সেক্রেটারির? পলমলের দিকে যেতে বলল ও ক্যাব ড্রাইভারকে। অফিসে পৌঁছলে পরে আন্ডার সেক্রেটারির বদলে নিয়ে যাওয়া হলো ওকে সেক্রেটারি অব দ্য এস্টেটের কামরায়। সেখানেই ২ মহারথীকে একসঙ্গে পেল রুপার্ট। এত তাড়াতাড়ি হাজির হতে দেখে সপ্রশংস দৃষ্টিতে দেখলেন ওকে সেক্রেটারি অব দ্য এস্টেট। মন্তব্য করলেন, একজন প্রকৃত অফিসারের মতো নিয়মানুবর্তী আপনি। নিঃসন্দেহে প্রশংসনীয় গুণ। বসুন, সংক্ষেপে আসছি কাজের কথায়। বিস্তারিত জানাবেন সাউথউইক। জানা মতে
আরবি জানেন আপনি? ওয়াদি হালফা জেলটাও চেনা আছে আপনার। চেনেন ওখানকার শেখ আর সর্দারদেরও। ঠিক বলেছি? সেই সঙ্গে রয়েছে কূটনৈতিক কাজের অভিজ্ঞতা। জি স্যার, সংক্ষিপ্ত উত্তর রুপার্টের। ইদানিং ভীষণ জ্বালাতন শুরু করেছে শেখেরা। আবু সিম্বেল ও তার আশেপাশের এলাকায় রেইড দিচ্ছে যখন তখন। লুটপাট, এমনকি খুন খারাপি করতেও পারছে না ওদের। রিপোর্ট অনুযায়ী দলটাকে নেতৃত্ব দেয় ইব্রাহিম নামে এক শেখ। চেনেন আপনি তাকে? ভালো করেই চিনি স্যার। খুন করে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে আমাকে। হ্যাঁ, ওর দ্বারা সম্ভব এটা। আসল কথা শুনুন এবার। এই শেখের দল আর ওদের সর্দার খলিফার কাছ থেকে আশানুরূপ কোনো কিছু পাচ্ছে না। ফলে অসন্তোষ দানা বাঁধছে তার বিরুদ্ধে। এটাই আমাদের সুযোগ। খলিফার সঙ্গ ত্যাগ করার জন্য প্রায় প্রস্তুত হয়ে আছে ওরা। এখন শুধু যথেষ্ট ঘুষ সমেত শান্তি প্রস্তাব তুলে ধরতে পারলেই হলো। সেজন্য এমন একজনকে দরকার ওদের হালচাল রীতিরেওয়াজ সম্বন্ধে যে ওয়াকিবহাল। সমস্যা হচ্ছে সরকারি কিংবা ওখানকার কোনো সামরিক কর্মকর্তাকে ব্যবহার করতে পারছি না আমরা। তাতে করে শেষ পর্যন্ত খবরটা খলিফার কানে যাবেই। গেলে আক্রমণ করে বসতে পারে সরাসরি। সুতরাং ভেস্তে যাচ্ছে গোটা ব্যাপারটা। সেজন্য গোপন মিশনে পাঠাতে হবে কাউকে, সম্ভব হলে আরবের ছদ্মবেশে। বলা বাহুল্য, সফলভাবে যে সম্পন্ন করতে পারবে কাজটা তার প্রতি কৃতজ্ঞ থাকবে মিশর সরকার। দরকারে উপযুক্ত প্রতিদান দিতেও ভুল করবে না তারা। এখানে চলে আসছে কর্নেল আপনার প্রসঙ্গ। আমাদের দৃষ্টিতে এ কাজের জন্য যোগ্য লোক আপনি। আমার উপর ভরসা রাখায় সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওই শেখদের চিনি আমি, এমনকি ওদের দু একজন সর্দারদের সঙ্গে ঘনিষ্ঠতাও রয়েছে। কেউ যদি বোঝাতে পারে ওদের, আমিই পারবো। কাজটায় কিন্তু ঝুঁকি আছে অনেক। সাউথউইকের মন্তব্য। জানি স্যার, শান্ত কণ্ঠে বলল রুপার্ট। প্রাণের ঝুঁকি নিতে আমি অভ্যস্ত। আরেকটা বিষয়, এই মিশন হবে সম্পূর্ণ আনঅফিসিয়াল। কোনোভাবেই এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না ব্রিটিশ সরকার। শেখদের আক্রমণাত্মক আচরণকে ভবিষ্যতে ওদের উপর আক্রমণ শানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। যে কারণে যদি ব্যর্থ হন, ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। খরচ যা হবে দেয়া হবে স্বর্ণ মুদ্রায়। বুঝতে পেরেছি স্যার। কবে রওনা হতে হবে? কাল বিকেলেই, বললেন সেক্রেটারি অব দ্য এস্টেট। এবার আকাশ থেকে বলল রুপার্ট। ঝুলে পড়েছে চোয়াল। কিন্তু স্যার, কাল 2:30টায় তো আমার বিয়ের অনুষ্ঠান। জানি কর্নেল, তবে আমার ধারণা দেশের প্রতি দায়িত্ববোধকে সবার উপরে স্থান দেন আপনি। তাছাড়া আপনার কেরিয়ারেরও ব্যাপার রয়েছে এতে। সব মিলিয়ে ভেবেছি আমরা আপনাকেই দেয়া যাক এ কাজের ভার। বলছি না যে নিতেই হবে কাজটা। নিন বা না নিন, সিদ্ধান্তটা জানাতে হবে এখনই। আপনি না গেলে আরেকজনকে প্রস্তুত করব আমরা। উঠে দাঁড়ালো রুপার্ট। খানিক পায়চারি করলো ঘরের ভেতর। তারপর সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, নিচ্ছি আমি কাজটা। সম্মানিত বোধ করছি আমার উপর ভরসা রাখায়। সাধ্যমতো চেষ্টা করব যেন এই ভরসার মান রাখতে পারি। কিছু একটা বলার জন্য লর্ড সাউথউইক মুখ খুলতে গেলে তাকে থামিয়ে দিলেন সেক্রেটারি অব দ্য এস্টেট। যেহেতু দায়িত্ব নিচ্ছেন কর্নেল, কাজেই বাড়তি আলোচনায় যাওয়ার দরকার নেই। আমার বিশ্বাস উপরে ওঠার পথে অনেক বড় একটা পদক্ষেপ নিলেন আপনি কর্নেল। সফলতা কামনা করছি আপনার। মিশনের বিস্তারিত জানিয়ে দেবেন সাউথউইক। ঘর থেকে বেরিয়ে গেল রুপার্ট। দরজা বন্ধ হওয়ার পর বললেন সাউথউইক, বিয়ের দিনে ওকে কাজে নামিয়ে দেওয়াটা ভালো হলো না। এমন একটা মিশনে পাঠানো হচ্ছে যেটায় ওর মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কিচ্ছু করার নেই। এ পেশার তো এটাই রীতি। বেঁচে ফিরতে পারলে KGB-তে নাইট কমান্ডার অব দ্য বাথ, ব্রিটিশ মিলিটারিতে বিশেষ সাহসিকতার জন্য প্রদানকৃত পদক ভূষিত করা যাবে ওকে। উলারসর বিকল্প হিসেবে যে মেজরের কথা ভেবে রাখা হয়েছে, ও তো কেবল আরবি ছাড়া আর কিছুই জানে না। অতীত অভিজ্ঞতা বলে ওকে ওখানে পাঠালে সেফ গুলি খেয়ে মরবে।
কাজেই কর্নেল ছাড়া আর কোনো বিকল্প ভাবা সম্ভব নয়। 16। চিন্তিত মুখে লর্ড সাউদউইকের অফিস থেকে বেরিয়ে এলো রুপার্ট। মিশনের বিস্তারিত তথ্য জানার পর বুঝতেছে কতটা গুরুত্বপূর্ণ এটা। একই সঙ্গে অনুধাবন করতে পারছে বিপদের মাত্রাটাও। এমন এক মিশন, ইংল্যান্ডের মাটিতে সুসজ্জিত অফিসে আরামে বসে থাকা কর্তা ব্যক্তিদের কাছে যেটাকে মনে হবে নিতান্তই ছেলে খেলা। তাদের তো মাঠেও নামতে হয় না, মোকাবেলাও করতে হয় না বিপদের। অবশ্য বিপদ নিয়ে চিন্তা করছে না রুপার্ট, বিপদের রোমাঞ্চটা বরং উপভোগই করেও। আসল মাথা ব্যথার কারণ হলো এডিথকে কিভাবে বলবে কথাগুলো, এডিথই বা কিভাবে নেবে ব্যাপারটা। ভাবতে ভাবতে গ্রসভেনর স্কোয়ারে পৌঁছে গেল রুপার্ট। নিচে আসার জন্য যখন খবর পাঠালো মেয়েটা, পাল্টা খবর নিয়ে এলো ভ্যালে। নিচে নামতে পারবে না এখন বলে পাঠিয়েছে এডিথ, কাজ করছে বিয়ের পোশাক নিয়ে। 1.5 ঘন্টা রুপার্টের জন্য অপেক্ষা করে তারপর উপরে উঠেছে ও। কতক্ষণ বসিয়ে রাখবে পোশাক নির্মাতাকে? বাড়ি ফিরে এলো রুপার্ট। ডিনারের জন্য পোশাক বদলে আবার আসতে হবে মাকে নিয়ে। যদিও গ্রাসভেনর স্কোয়ারে আসাটা মোটেও পছন্দ নয় তার। আসার পথে ক্যাবে বসে মাকে সব খুলে বলল রুপার্ট। শুনে হতভম্ব হয়ে পড়লেন মিসেস উলারস। সময়ের আগেই পৌঁছে গেল ওরা। পৌঁছে জরুরি বার্তা পাঠিয়ে এডিথকে ডাকিয়ে আনলো রুপার্ট। দেরির সাফাই হিসেবে খুলে বলল মিশনের দায়িত্ব পাওয়ার কথা। চরম বিস্মিত এডিথ প্রশ্ন করল, বলতে চাইছো বিয়ের মাত্র 3 ঘন্টা পরেই রওনা হবে তুমি? ঠিক তাই। খোদ সেক্রেটারি অব দ্য স্টেট দিয়েছেন মিশনটা, পিছিয়ে যাওয়ার উপায় ছিল না। কিন্তু সদ্য বিবাহিত স্ত্রীর প্রতিও তো কর্তব্য আছে তোমার, আপত্তি জানালো এডিথ, তবে অনেকটাই নরম সুরে। রুপার্টের অবস্থাটা বুঝতে পারছে ও। আচ্ছা, ও কি আশা করছে স্বামীর সঙ্গে সুদানে যাবে? এডিথ মনে মনে না না বলে বলল চিৎকার করে। মুখে শুধু বলল, আমি তো বোধ হয় যেতে পারবো না তোমার সঙ্গে, তাই না? উজ্জ্বল হয়ে উঠল রুপার্টের চেহারা। অবশ্যই পারবে, তবে সহজ হবে না যাত্রাটা। তাছাড়া প্রস্তুত হওয়ার মতো যথেষ্ট সময় নেই তোমার হাতে। তার উপর গ্রীষ্ম এলো বলে মারাত্মক কলেরার প্রাদুর্ভাব ঘটে এ সময় কায়রো আর আলেকজান্দ্রিয়ায়। আমার সঙ্গে গেলে ওই 2 শহরের একটাতে থাকতে হবে তোমাকে। গরম তো সহ্য করাই যায়, মন্তব্য করলো এডিথ, তবে অসুখ বিসুখ দ্রুত ধরে ফেলে আমাকে। নিশ্চিত কলেরাও ধরবে। তারপরও আমার উপস্থিতিতে সামান্যতম যদি স্বস্তি বা উপকার হয় তোমার, রাজি আমি মিশরে যেতে। স্বস্তি, হ্যাঁ অবশ্যই, কিন্তু উপকার না ডিয়ার, বরং এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে আমার জন্য। ভাবনার ঝড় চলছে রুপার্টের মনে। ইউরোপিয়ান বা শ্বেতাঙ্গ ছিল যারা, সবাই বেরিয়ে গেছে কায়রো বা আলেকজান্দ্রিয়া থেকে। তার মানে আসলেই খুব খারাপ পরিস্থিতি। এডিথের কিছু হয়ে গেলে? আকাশ পাতাল চিন্তা করে বলল, আশাহত করতে চাই না তোমাকে, কিন্তু না বলেও পারছি না। গ্রীষ্ম বা কলেরার প্রাদুর্ভাব হওয়ার আগে ওদিকে যাওয়াটা ঠিক হবে না তোমার। কি আর করা, অবশ্য ভালো ভ্রমণ সঙ্গীও নই আমি, এমনকি ট্রেনে চললেও গা গুলোয় আমার। সাগরে কি অবস্থা হবে ভাবো একবার। খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়ল রুপার্ট। বুকে টেনে নিয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিল এডিথকে। সারা দিল মেয়েটাও, যদিও ওভাবে নয়। ভাবছে ঠিক যদি থাকতো রুপার্টের জায়গায়, তবে কলেরা কেন, আরও বেশি কিছুর প্রাদুর্ভাব ও ওর কায়রো যাওয়া আটকাতে পারত না। ডিনার টেবিলে মিশনের কথাটা সবাইকে জানালো রুপার্ট। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে কথাগুলো শুনলেন লর্ড ডেভান। মন্তব্য করলেন না বটে, তবে চিন্তিত দেখালো তাকে। ধীরে ধীরে চুমুক দিতে লাগলেন শ্যাম্পেনের গেলাসে। এডিথ নীরব, মনোযোগ নেই এদিকে। ওকে সান্ত্বনা দিচ্ছে ডিক। কেবল লেডি ডেভানি মন্তব্য করলেন এ ব্যাপারে, যে লোক এ সময় দায়িত্বের বাঁধনে জড়ালো ওকে, সে নাকি একটা বেহায়া। এডিথকে বললেন, গোছগাছ শুরু করছো কখন? কেঁপে উঠল মেয়েটা। আমি তো যাচ্ছি না, ডিক বলল। ডিক ডিক আবার কি বলবে এখানে? শিকারী বিড়ালের মতো গড়গড় করে উঠলেন লেডি ডেভান। হড়বড় করে বলল ডিক, কই আমি তো কিছু বলিনি ওকে। বোধ হয় রুপার্ট
বলতে গিয়ে মুখ ফসকে আমার নাম বলে ফেলেছে এডিট। খুশি হলাম শুনে। মুখ খুলল রুপার্ট। ব্যাখ্যা করলো কেন ও মনে করছে এডিটের কায়রো যাওয়া অনুচিত। শুনলে তো, বলে উঠল মেয়েটা। যেতেই চেয়েছিলাম আমি। উত্থিত অভিযোগ, রাগ, নিজের ভেতর তৈরি হওয়া অপরাধবোধ সব মিলে মিশ্র আবেগ তৈরি হয়েছে মনে। মনে হচ্ছে কেঁদেই ফেলবে। 17। সে রাতে সবাই চলে যাওয়ার পর এডিটকে পাকড়াও করলেন লর্ড ডেভান। এসবের অর্থ কী বলো তো? রুপার্টকে মিশনে পাঠানো চক্রান্ত কার? তোমার? না না, আমি কিছু করিনি, সভয়ে বলল এডিট। বুঝতে পেরেছি। যা বলছি শুনে যাও চুপচাপ। 1 সপ্তাহের বেশি আগে প্রস্তাব করা হয়েছিল রুপার্টকে পাঠানো হোক মিশনে। হাউস অব লর্ডসে কথাটা শুনে ব্যাপারটা থামিয়ে দিয়েছিলাম আমি। জানি গতকাল সাউথউইকের সঙ্গে দেখা হয়েছে ডিকের। এ সংক্রান্ত একটা নোটও পড়ে আছে আমার টেবিলে। তুমিই বলো এবার, কি ধরে নেব এ থেকে? কিন্তু এটা তো অসম্ভব, আপত্তি জানালো এডিট। এতটা নিচে তো নামতে পারে না ডিক। কাজিনের সম্বন্ধে ধারণা খুব উঁচু তোমার। তবে খুব ভালো করেই জানি আমি বাস্তবতাটা। লেজে পা পড়লে যে কোনো নিজ কাজ করতে পারে ডিক। যাক, যা হওয়ার হয়েছে, আর ফেরানো সম্ভব নয় এটাকে। আরেকটা কথা, রুপার্ট তোমাকে নিতে চায় না বলে মিশর যাচ্ছ না তা নয় ব্যাপারটা, বরং তুমি যেতে চাইছ না। প্রতিবাদ করে লাভ নেই, কথাটা তো মিথ্যে নয়। মুখ বন্ধ রাখলো এডিট। সত্যি করে বলো তো, কেন যেতে চাইছ না? থাক, আমিই বলছি। যে লোকটা স্বামী হতে চলেছে তোমার, সইতেই পারছ না তাকে। নিজ চোখেই দেখেছি কেমন জড়সড় হয়ে থাকো ওর উপস্থিতিতে। আমার তো মনে হয় ডিকের মতো তোমার মনেও খেলছে যে এই সুযোগে বিয়েটা যদি পেছানো যায়। এমন মিশন থেকে অনেক সময়ই তো জীবিত ফেরা হয় না, তাই না? না না, মোটেও ভাবিনি এসব। বটে, তা যদি ভেবেও থাকি, সেজন্য কি পুরোপুরি দোষ দেয়া চলে আমাকে? রাগত্ব স্বরে বলল এডিট। নিজের ইচ্ছেই কি হচ্ছে বিয়েটা, না? চাপিয়ে দেয়া হয়েছে আমার উপর। জানি অপছন্দ করো রুপার্টকে, সেজন্য দোষ দিচ্ছি না তোমাকে। বলতে কি, আমার চেয়ে বেশি ঘৃণা আর কেউ করে না ওকে। কিন্তু যদি ভাবো চাপিয়ে দিচ্ছি বিয়েটা, ভুল ভাবছো তুমি। কেবল উপদেশ দিয়েছি তোমাকে, চাইলে এখনও ভেঙে দিতে পারো এটা। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আমার স্বাক্ষর করা একটা হুকুমনামা আর উইল পূর্বে আগুনে, এই যা। আর অবশ্যই এবারই আশ্রয় হারাবে ডিক, সেই সঙ্গে সংসদ সদস্য পদও। আস্থা কুড়ে জায়গা হবে ওর। তোমাকেও এরপর থেকে নিজের অন্ন বস্ত্রের সংস্থান নিজেকেই করতে হবে। পিনপতন নিস্তব্ধতা। এক সময় পোশাকে লাগানো গোলাপটা হাতে নিল এডিথ। একের পর এক পাপড়ি ছিঁড়ে শূন্য করে ফেলল ওটা। ওদিকে নীরবে একটা সিগারেট শেষ করে ফেললেন লর্ড ডেভান। কি শুধালেন মেয়েটাকে? সিদ্ধান্ত নিতে পারলে কিছু? এতটা নির্দয় কেন তুমি আমার প্রতি? ফুঁপিয়ে উঠে অভিযোগ করলো এডিট। অসহায় একটা মেয়ের অসহায়ত্ব নিয়ে উপহাস করা কি কোনো সত্যিকারের পুরুষের আচরণ? ক্ষমা করো এডিট, আঘাত দিতে চাইনি তোমাকে। তবে কিনা পঙ্কিল এই পৃথিবীর আমরাই একমাত্র যুক্তিবাদী প্রাণী। আবেগ দিয়ে চিন্তা করার বিলাসিতা আমাদের জন্য নয়। বাস্তবতা বিবেচনা করে পথ চলতে হয় আমাদের। বাস্তবতাটা সেফ তোমার চোখের সামনে তুলে ধরেছি আমি, এই তো। বাস্তবতা মানে? কিসের বাস্তবতা? তোমার ধারণা দিককে ভালোবাসি আমি, এই তো? ভুল। এখনও বাসি না, আগেও বাসিনি। তবে এটা অস্বীকার করব না যে একটা সময় আমাকে আকৃষ্ট করেছিল ও, ওই পর্যন্তই। আর ভাই বা বাবা হিসেবে শ্রদ্ধা করা যায় রুপার্টের মতো মানুষদের, কিন্তু স্বামী হিসেবে আদর্শ নয় এরা। তবু বিয়ে করতে বাধ্য হচ্ছি ওকে। তোমার হয়তো ধারণা তোমার ভয়ে কিংবা টাকার জন্য। না, ঠিক নয় তা। ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। অবাক দৃষ্টিতে মুহূর্তখানেক তাকিয়ে থেকে মন্তব্য করলেন লর্ড। বিশ্বাস করলাম তোমার কথা। সে যাক, কি সিদ্ধান্ত নিলে? যাবে রুপার্টের সঙ্গে? দেখা যাক। চলে গেল এডিট। গভীর চিন্তায় ডুবে রইলেন লর্ড। তারপর সতর্কতার সঙ্গে চিঠি ড্রাফট করলেন একটা।
ওনারা আবার কফি করলেন দুটো, একটা নিজের কাছে রেখে সিল করে পাঠিয়ে দিলেন, অপরটা মেসেঞ্জারকে বলে দিলেন একটা নির্দিষ্ট সময়ে যেন রুপার্টের হাতে পৌঁছানো হয় চিঠিটা। পরদিন সকালে লর্ডের উপস্থিতিতে আবার মিশর যাওয়ার কথা তুলল এডিথ। বলাই বাহুল্য, কোনো মতেই রাজি হলো না রুপার্ট। রেভান যখন সুপারিশ করতে গেলেন স্পষ্ট বলে দিল ওদের দুজনের ব্যাপার এটা। এত দ্রুত আর এত ঝামেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিয়েটা যে পুরো চিঠিটাই ঝাপসা রুপার্টের কাছে। বিয়ের দিন সকালটা ওকে কাটাতে হয়েছে যুদ্ধ বিষয়ক সচিবালয়ে মিশন নিয়ে আলোচনা করে। দুপুরে ফিরেছে বটে, তবে অনেক দেরিতে। এমনকি আংটিটা কোথায় রেখেছে খুঁজে পেতে হয়েছে গলদঘর্ম। শেষে হ্যানোভার স্কোয়ারে সেন্ট জর্জেস চার্চে পৌঁছাতে পেরেছে কনে আসার মাত্র কয়েক মিনিট আগে। কনেকে যখন নিয়ে আসা হলো, দুনিয়ার আর কিছুই নজরে পড়েনি রুপার্টের। উন্মুখ হয়ে কেবল এডিথকেই দেখেছে ও। বাকি দুনিয়া গায়েব হয়ে গেছে দৃষ্টি থেকে। নিজে বা মেয়েটা কখন কবুল বলেছে তাও মনে নেই। শেষ হলো অনুষ্ঠান। বিদায় নিতে শুরু করলো অতিথিরা। তারপর সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে একান্তে যে দুটো কথা বলবে সুযোগই পাচ্ছে না রুপার্ট। ওদিকে রুপার্টের অপরিচিত এক মহিলা মন্তব্য করলো, বেচারা জানেও না যে কি করলো। কথাটা অশুভ হয়ে বাজলো ওর কানে। এরই মধ্যে দুজনের মধ্যে আরেকবার বাধার প্রাচীল তৈরির চেষ্টা করলো ডিক লারমার। জানতে চাইল কোথায় হচ্ছে হানিমুন। জবাবটা দিল এডিথ। রুপার্ট ফিরে এলে লন্ডনেই হবে মধুচন্দ্রিকা। আর সময় নেই, ছুটতে হবে এবার ট্রেন স্টেশনে। মায়ের কাছে বিদায় নিতে গেল রুপার্ট। চেহারা হাসি খুশি রাখার চেষ্টা করছেন বেচারি, কিন্তু চোখের পানি কি আর মনের শাসন মানে? আবেগের জোয়ারে বালির বাঁধের মতো ভেঙে পড়ল যুক্তির শাসন। অঝরে বেরিয়ে এলো বেদনা অশ্রু। আফসোস করে বললেন, শরীরটা যদি ভালো থাকতো আমার, অন্তত কায়রো পর্যন্ত যেতাম তোমার সঙ্গে। জানো আম্মু, বলল রুপার্ট, আজকের দিনটায় কত খুশি থাকার কথা আমার, কিন্তু সত্যি বলতে পারছি না আমি। কেন যেন মনে হচ্ছে সেই আগের মতোই রয়েছে দুনিয়াটা, দুঃখ আর বেদনায় ভরা। অনেক কিছুই মন মতো হয়নি আমার, যার ফলে কাটছে না উদ্বেগ। আজ আবার আগের মতো প্রতিজ্ঞা করছি আম্মু, যতদিন বেঁচে থাকবো সর্বোচ্চ চেষ্টা করব সৎপথ থেকে যেন বিচ্যুত না হই কখনো। রুপার্টের চোখের দিকে তাকিয়ে হাসলেন মিসেস উলারস। অপার্থিব কিছু একটা রয়েছে হাসিটায়। মনে হলো রুপার্টের। অদ্ভুত এক শিহরণ কাঁপিয়ে দিল ওকে। যাও বাছা, বললেন তিনি, বাইরে যাচ্ছি না আমি। কাউকে দেখাতে চাই না অশ্রুসিক্ত চেহারা, তবে আমার আশীর্বাদ সব সময় ছায়া হয়ে থাকবে তোমার উপর। সস্নেহে হাত রাখলেন মহিলা রুপার্টের মাথায়। বাইরে এসে সবার কাছ থেকে বিদায় নিল রুপার্ট। লর্ডের খানসামা লোকটা সত্যিই ভালোবাসে ওকে।